আজকে একটা ছোট্ট গল্প পড়লাম, ভালো লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। গল্পের নাম তৃতীয় জন, লেখনীতে হোসেনি সৈয়দা নাসরিন ছবি। তো গল্পটা শুরু করি। আমি তিতির, বয়স ২৮। কয়েক ঘন্টা আগে আমার জীবনে বিয়ে নামক ঘটনাটি ঘটে গেল। আমার আত্মীয় স্বজনরা ভীষণ অবাক হলেন। তারা হয়তো ভেবেছিলেন ইহজীবনে আমার বিয়েটা আর তারা দেখে যেতে পারবেন না। আমার বর ইফতি দেখতে খারাপ না, গ্রামের দিকে থাকেন, একটা সরকারি কলেজে পদার্থের শিক্ষক। গ্রামের ছেলে বলে ভেবেছিলাম নিতান্ত গরিব গোছের হবে, কিন্তু আমার শ্বশুরবাড়ির হুলস্থুল অবস্থা। গ্রামের ভেতর প্রাসাদের মতো বাড়ি। আমি বউ সাজা অবস্থায় তাদের দোতলার বিশাল একটা কক্ষে খাটের উপর মুখ নিচু করে বসে আছি। রাত ৯টা হবে হয়তো। চারিদিকে পাখি এবং পোকা জাতীয় কোনো কিছুর ঐকতান চলছে। রুমের ভেতরে মিষ্টি একটা ঘ্রাণ, খুবই পরিচিত। বাতাবি নেবু না, একটু জংলি ধরনের, কেমন যেন নেশা ধরানো। সে গন্ধের উৎস খুঁজতে চারিদিকে চোখ বুলাই। আমার বিপরীত দিকও তার বাম দিকের অর্ধেক দেয়াল জুড়ে বুক সেলফ, তাতে কেবল বই আর বই। বাম দিকের অবশিষ্টাংশে একটা টেলিস্কোপের শখ আমার ছোটবেলা থেকেই। এর আগে বই কিংবা টেলিভিশন ছাড়া আমি সরাসরি কোনো টেলিস্কোপ দেখিনি। দেখে বুকের ভেতরটা কেমন ধুকপুক করতে লাগলো। স্বপ্ন দেখছি না তো? ডান দিকে বেশ বড়সড় আলমারি, একটা ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, তার পাশে ছোট্ট টেবিলটাতে ভাটফুলের গুচ্ছ। আমার প্রিয় জীবনানন্দের লেখা কবিতার সেই ভাটফুলের গন্ধে মাথাটা ঝিমঝিম করতে শুরু করেছে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেই দিনগুলোকে। ১৯৯২ সাল। নিবুদা নতুন সাইকেল কিনেছে। পাড়ার সব বাচ্চারা সেই সাইকেলের পেছনে চড়ে ঘুরে এসেছে। আমার খুব অভিমান হলো, নিবুদা এখনও আমাকে সেই সাইকেলে চড়ার কথা বলেনি। নিবুদার পুরো নাম নিবেশ চক্রবর্তী, আমাদের প্রতিবেশী, জেলা শহরের তুখোড় ছাত্র। সে চমৎকার কবিতা আবৃত্তি করে। এবার সে বুয়েটে চান্স পেয়েছে। কদিন পরেই ঢাকা চলে যাবে। আমাদের পরিবারের সঙ্গে নিবুদাদের খুব ভালো সম্পর্ক। মাঝে মাঝে নিবুদা আমাকে পড়া দেখিয়ে দেয়। রাস্তাঘাটে বের হলেই নিবুদা খুব খবরদারি করে, রাস্তায় ড্যাং ড্যাং করে ঘুরিস কেন, যা বাসায় যা। তখন আমার বয়স কত হবে, ১৩ কি ১৪। ক্লাস 8-এ পড়তাম। বয়সের চেয়ে বুঝতাম কম, দেখতেও খুব ছোট ছিলাম। প্রায়ই ফ্রক পরে ঘুরে বেড়াতাম। ছোট্ট জেলা শহরে সবাই আমাকে চিনত। বাবা ওখানকার খুব নামকরা উকিল। আঙ্কেল আন্টিরা আমাকে নাগালে পেলেই বাচ্চা ভেবে আদর করে গাল টিপে দিত। আমি এদের দেখলে দৌড়ে পালাতাম। একদিন স্কুল থেকে বাসায় ফিরছি। আমার স্কুল বাসা থেকে খুব কাছে ছিল বলেই হেঁটেই যাওয়া আসা করতাম। নিবুদা তার সাইকেলটি সাঁ করে আমার পাশে থামালো। সেদিন কি এক কারণে স্কুল 2 পিরিয়ডের পর ছুটি হয়ে যায়। কিরে তিতির, ঘুরতে যাবি জংলার ধারে? খুব ভাটফুল ফুটেছে সেখানে, গতকালই গিয়েছিলাম। জংলার প্রান্তর আমার খুব প্রিয় একটি জায়গা, শহরের শেষ প্রান্তে। একবার সবাই মিলে পিকনিকে গিয়েছিলাম। সেখানের বিরাট মাঠ জুড়ে বেগুনি রঙের ছোট ছোট বলের মতো ফুল। মাঠের এক পাশে ছোট নদী, আরেক পাশে ঝোপঝাড়, আর সেখানে ফুটে থাকে নাম না জানা অজস্র বুনো ফুল। হলদে সাদা ছোট ছোট প্রজাপতি আর ঢাউস গঙ্গা ফড়িংয়ের উড়াউড়ি কেবল। কতবার নিপুদার কাছে আবদার করেছি প্রান্তরে যাওয়ার জন্য। যাব না মানে খুব যাব, প্রায় চিৎকার করে বলি, আচ্ছা ওঠ, পেছনে না তুই সামনে বস, ধাক্কা লাগলে পড়ে যাবি, তারপর হাত পা ভেঙে ঘরে বসে থাকবি আর ভে ভে করে কাঁদবি। নিবুদা সাইকেল চালাচ্ছে। আমরা শহর ছেড়ে গ্রামের বুনো পথ ধরেছি। তার সাইকেলে হঠাৎ হঠাৎ ধাক্কা লাগছে। নিবুদার চিবুক আমার ঘাড়ের কাছটায় লাগছে। আমি সুরসুরি পেয়ে হেসে উঠছি। যতবারই হেসে উঠছি ততবারই ধমক খাচ্ছি। প্রায় আধ ঘন্টা পর আমরা সেই বিস্তীর্ণ ভূমিতে পৌঁছলাম। আমি সাইকেল থেকে নেমেই হলুদ প্রজাপতির পেছনে ছুটলাম। নিবুদা খড় রোদ মাথায় নিয়ে ঘাসের উপর বসে পড়ল। সে আবৃত্তি করছে জীবনানন্দ। তুমি তা জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবুও তোমায় লক্ষ্য করে। রয়েছি সবুজ মাঠে ঘাসে,
আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে। প্রায় প্রতিদিনই চলছিল এরকম। আমি স্কুল ব্যাগে বনফুল ভর্তি করে রোজ বাড়ি ফিরছি। একদিন বাসায় এসে দেখি আমার মায়ের মুখ থমথমে। মা জিজ্ঞেস করলেন, স্কুল ছুটির পর নিবুর সাথে কোথায় যাই? আমি উৎসাহ নিয়ে তার কাছে সব বলে দেই। স্কুল ব্যাগ ভর্তি ফুল এনে দেখাই। মা ভীষণ রাগ করলেন, ভয়ানক ভয়ানক প্রশ্ন জিজ্ঞাসা করলেন এবং বলে দিলেন আর কখনো যেন ওর সাথে কোথাও না যাই। আমার বুদ্ধি কম, সে নিয়েও খুব উপহাস করলেন। মা এমন সব কথা বলছিলেন, সেদিন আমি লুকিয়ে লুকিয়ে খুব কেঁদেছিলাম। অবশ্য এরপর আরও 2 দিন গিয়েছিলাম, আর শেষের দিনটাতেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। আমি সেদিন ফুল ছিঁড়তে ব্যস্ত ছিলাম। নিবুদা পেছন থেকে বলছিল, আচ্ছা, এই জায়গায় একটা কাঠের বাড়ি বানালে কেমন হয়? একটাতে থাকবে। নিবুদা কথাটা শেষ করতে পারেনি। হঠাৎ প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, ধর ধর ধর! গ্রামের একদল মানুষ নিবুদাকে বেদম মারছে। নিবুদার মাথা থেকে রক্ত ঝরছিল। তার মাথাটাকে ইট দিয়ে থেতলে দেয়া হয়েছে। জ্ঞান হারাবার আগ মুহূর্তে আমি দেখলাম নিবুদা আমার দিকেই তাকিয়ে আছে। সে চোখের চাহনিতে কী ছিল তখন বুঝতে না পারলেও এখন তো জানি। এরপর খুব দ্রুত পুরো শহরটিতে আমাকে নিয়ে নানান মুখরোচক গল্প ছড়িয়ে পড়ে। বাবা মাকে দেখেছি লুকিয়ে কাঁদতে। নিজেকে ভীষণ অপরাধী মনে হতো। কেন আমি মায়ের কথা শুনিনি? তাহলে তো এসব হতো না। নিবুদাও বেঁচে থাকতো। আমি এক মুহূর্তের জন্য নিবুদার চোখ দুটি মন থেকে সরাতে পারতাম না। খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, দুঃস্বপ্ন দেখে দেখে জেগে উঠতাম। ভীষণ মৃত্যু ভয় পেয়ে বসেছিল আমাকে। হাত পা ঠান্ডা হয়ে যেত। মা মাঝে মাঝে খুব রেগে যেতেন। বাবা সারা রাত জড়িয়ে ধরে বসে থাকতেন। একদম শুকিয়ে গিয়েছিলাম। ততদিনে আমাকে নিয়ে গল্পরা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মা বাবার একমাত্র মেয়ে ছিলাম। তাদের খুব ইচ্ছে ছিল আমাকে মেডিকেলে পড়াবেন। হয়নি। কোনো মতে টেনে টুনে 2nd ডিভিশন পেতাম। আত্মবিশ্বাসটাই নড়ে গিয়েছিল। 13টি বছর ধরে ঘুরে ফিরে কথার ছলে একই প্রসঙ্গ শুনেছি। এখন বয়সের সাথে সাথে সব কিছুই ফিকে হয়ে এসেছে। মেনে নিয়েছি, এ থেকে মুক্তি নেই। দরজায় ঠুক করে শব্দ হতেই সম্বিত ফিরে পেলাম। ইফতি রুমে এসেছে। আমার চোখে চোখ পড়তেই মুচকি হাসল। এ পর্যন্ত তাকে যতবারই দেখেছি ততবারই হাসতে দেখেছি। সে কি জেনেছে? শুনেনি আমার নামে সেসব বানোয়াট কথা? ওর চোখ দুটো ভীষণ চেনা চেনা লাগছিল, যেন কিছুটা নিবুদার মতো। সেই চোখ। আবার অনেক দিন পর তিতির কেবল নিবুদার কথাই ভেবে চলছে। পৃথিবীর সব রূপ অঙ্গে ধারণ করে বসে আছে তিতির। সে ইফতির দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার একটা কুৎসিত অতীত আছে। ইফতি মুচকি হাসল। সে মনে মনে ভাবল, সেদিন জংলার প্রান্তরে কেবল নিবু নয়, আরও একজোড়া চোখ মুগ্ধ হয়ে দেখত তোমায়। গল্পটি এখানেই শেষ। আর আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন?